দর্শন বিভাগ সম্মান প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। প্রভাষক অনুপ কুমার দত্ত, দর্শন বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। গত ক্লাসে আমরা নীতিবিদ্যা সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছিলাম। আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নীতিবিদ্যা সম্পর্কে আরো একটু বেশি বিশেষীকরণ একটা আলোচনা। তো আজকে আমরা নীতিবিদ্যা বিষয়ে ক্লাস করব। তো নীতিবিদ্যা বিষয়ে ক্লাস করার পূর্বে দেখো, নীতিবিদ্যা সম্পর্কে যে মেন যে জিনিসটা, নীতিবিদ্যা অর্থ কি, এই নীতিবিদ্যা অর্থ কি, কেন নীতিবিদ্যা আমাদের প্রয়োজন। এখন সক্রেটিসের জীবনধারার আলোকে প্লেটো তার বিভিন্ন যে গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থগুলোর মধ্যে ছিল অ্যাপোলজি, তারপরে ছিল ক্রিটো। এখানে কেন আমরা নৈতিকভাবে জীবনযাপন করব, কেন আমরা নীতিবিদ্যা আলোচনা করব বা নীতিবিদ্যা সম্পর্কে আমাদের পড়া দরকার, সেই সম্পর্কে একটা বিষয় সক্রেটিস আসলে আলোচনা করেছিলেন। সক্রেটিসের যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেই চিন্তা ভাবনাগুলো সম্পর্কেই আলোচনা করেছিলেন প্লেটো তার বিভিন্ন গ্রন্থগুলো। তো এখানে তোমরা সবাই জানো যে সক্রেটিস বিভিন্ন ধরনের জ্ঞান সম্পর্কে আলোচনা করতেন। রাস্তায় পথচারীদের সম্পর্কে জ্ঞান নেয়, এসব সম্পর্কে কিভাবে আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করব, কেমন ভাবে জীবনযাপন করা উচিত। তো এ কারণে তৎকালীন যে প্রশাসনিক যে মহল ছিল, যারা শাসন কার্যে ছিল, তারা সক্রেটিসের ওপর খুব নাখোশ হন। কারণ তারা যেভাবে জনগণকে বিভিন্নভাবে বৈষম্য বঞ্চনা করে জনগণের ওপর অত্যাচার চালাচ্ছিল, তাদের অনৈতিক শাসন কার্যক্রম পরিচালিত করছিল, সেইগুলোর ক্ষেত্রে সক্রেটিসের যে এই দর্শন যে আলোচনা, সেগুলো দেখা যাচ্ছে যে তাদের যে কার্যক্রমের পরিপন্থী ছিল এবং তাদের সেই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটা অন্তরায় হিসেবে দাঁড়িয়ে পড়ছিল। এই কারণে তারা কি করে, সেই সময়কার তৎকালীন শাসকগণ সক্রেটিসকে বন্দি করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তো এখানে সক্রেটিসের মৃত্যুদণ্ড হয় এবং সেটাই হেমলক পানের মাধ্যমে সক্রেটিসের মৃত্যুবরণ করে, সেটা আমরা জানি। তারপরেও সক্রেটিসকে কিন্তু একটা সুযোগ শাসক কর্তৃপক্ষ দিতে চেয়েছিল। শাসক কর্তৃপক্ষ চেয়েছিল যে সক্রেটিস তার ভুলগুলো স্বীকার করে নিক এবং সে পরবর্তীতে পুনরায় এমন ধরনের কোনো কার্যক্রম করবে না যেগুলো শাসক গোষ্ঠীর বিপক্ষে যায়, শাসক গোষ্ঠীর অন্যায় কার্যক্রমের কোনো ধরনের সমালোচনা করবে না, এমন ভাবে তাকে বলা হয়েছিল। তাহলে তার মৃত্যুদণ্ড থেকে তাকে কি করা হবে, তার মৃত্যুদণ্ড মওকুফ করা হবে। কিন্তু সক্রেটিস ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, বিখ্যাত ব্যক্তিত্ব ছাড়াও তিনি ছিলেন একজন ন্যায়বান ব্যক্তি, ন্যায়ের অনুসারী। তিনি সক্রেটিসের বন্ধুগণ যখন তাকে অনুরোধ করেছিল, সক্রেটিস তুমি তোমার ভুল স্বীকার করে শাসক কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাও, বিশেষ করে সক্রেটিসের বন্ধু ক্রিটো বলেছিল যে সক্রেটিস তুমি ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা করো এবং তোমার ওই ধরনের কার্যকলাপ থেকে ফিরে আসো এবং তাহলে তুমি বেঁচে থাকতে পারবে। তখন সক্রেটিস বলেছিলেন যে কাউকে আমার আঘাত করা উচিত নয়, কাউকে কি করা উচিত নয়, কাউকে আঘাত করা উচিত নয়, কাউকে আঘাত করা উচিত নয়, কাউকে আঘাত করা উচিত নেই, আমাদের প্রতিজ্ঞা পালন করা উচিত, আমাদের সবার কি করা উচিত, প্রতিজ্ঞা পালন করা উচিত। কাকে বলেছিলেন? ক্রিটোকে বলেছিলেন। কে বলেছিলেন? সক্রেটিস বলেছিলেন।
তারপরে কি, পিতা মাতা ও গুরুজনদের আমাদের সম্মান করা উচিত। পিতা মাতা ও গুরুজনদের সম্মান করা উচিত। এগুলো তিনি বললেন। অ্যাপোলজিতে দেখা যায় যে সক্রেটিস জীবনধারায় যেসব বিষয় পরিচর্যা বা অনুশীলন বর্জন করার জন্য বিচারকরা তাকে বলেছিলেন, সেগুলো যদি তিনি বর্জন করতেন, তাহলে কিন্তু তিনি কি করতে পারতেন, যে সক্রেটিস বাঁচতে পারতেন। কিন্তু তিনি তার জীবন ধারণ পরিবর্তনের পরিবর্তে হেমলক পানকে অধিকতর কি করেছিলেন, শ্রেয় বলে মনে করেছিলেন। কেননা সক্রেটিস মনে করতেন, এই যে বাক্যগুলো দেখো, যে কাউকে আঘাত করা উচিত নয়, প্রতিজ্ঞা পালন করা উচিত পিতা, কারণ তিনি সবসময় প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যে প্রতিজ্ঞা বা তিনি যে ন্যায়ের পথে চলবেন, সে সবসময় সারা জীবন তিনি ন্যায়ের পথে চলবেন। তাহলে এটা ছিল তার একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা তো তিনি কোনোভাবেই ভঙ্গ করতে পারবেন না। এবং দেখো, পিতা মাতা ও গুরুজনদের সম্মান করা উচিত, এগুলোও কিন্তু একটা ন্যায় বাক্য। তাহলে সক্রেটিসের বন্ধুরা যখন তাকে ওইগুলো বললেন, তখন তিনি এই কথাগুলো বললেন এবং বললেন যে অপরীক্ষিত জীবন যাপনের উদ্দেশ্য যাপনের যোগ্য নয়। অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। ইংরেজিতে যাকে বলে the unexamined life is not worth living. দেখো, নীতিবিদ্যা বলতে আমরা কি বুঝি, স্বরূপ ও গুরুত্ব কি তা জানার উৎকৃষ্ট পন্থা মনে হয় সক্রেটিস তার প্রস্তাব বা বিচারকের প্রস্তাব প্রত্যাখ্যান তা থেকে শুরু করা। কেননা সক্রেটিসের নিজের ভাষায় অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। তার সহজভাবে বলা যায় যে নির্বিচার জীবন যাপন যথোচিত নয়। যে পরীক্ষিত বা যাচাই করা উচিত জীবনের দিকে সক্রেটিস তার অধিক সময় ব্যয় করেন, এবং যে যাচাই করা জীবনের স্বার্থে সক্রেটিস তার জীবন বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে নাই। তার অনুসন্ধানের অধিকাংশ দার্শনিকই নাম দিয়েছেন নীতিবিদ্যা। জীবনের এ দিকটির ওপর যেসব দার্শনিক বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তারা ব্যাপকতরভাবে নীতিবিদ্যার অপর অংশের নাম দিয়েছেন জীবন দর্শন। দেখো, সক্রেটিস এমন একজন, তার জীবনের যে মূল লক্ষ্য বা মূল বক্তব্য ছিল যে তিনি কখনোই কি করবেন না, তিনি কখনোই একটা অপরীক্ষিত মানে নির্বিচার ভাবে জীবনযাপন করবেন না। তার জীবনের অবশ্যই একটা লক্ষ্য থাকবে, জীবনের একটা উদ্দেশ্য থাকবে, যে সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য দ্বারাই তার জীবন পরিচালিত হবে। নির্বিচার ভাবে যে কোনো একটা বিষয়কে তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তিনি সেটা মেনে নেবেন অন্যায়ভাবে, সেটা কখনোই সক্রেটিস মনে প্রাণে কখনো বিশ্বাস করেননি এবং সেই পথে তিনি হাঁটেননি। তিনি হেমলক পানকেই শ্রেষ্ঠ মনে করেছেন মৃত্যুদণ্ড মৌকুফের চাইতে। তিনি হেমলক পানকে কেন? কারণ তিনি চেয়েছিলেন তার বিশ্বাসে অটুট থাকতে। তিনি তার যে পরীক্ষিত জীবন যাপনের উদ্দেশ্যে, সক্রেটিসের এই যে জীবন যাপন, এটা কিন্তু ন্যায়ের পথে, কারণ তিনি অন্যায়কে স্বীকার করেননি, অন্যায়ের কাছে নত স্বীকার করেননি। এই যে শিক্ষাটা, এটাই কিন্তু নীতি শিক্ষা। আর সক্রেটিসের জীবন দর্শন থেকেই কিন্তু নীতি শিক্ষার যে প্রায় প্রাথমিক যে শিক্ষাটা আমরা পাই। তাহলে সেজন্যই বলা হয়েছে দ্য আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং। সেজন্যই আমাদের
জীবনকে অবশ্যই জীবন হতে হবে, সুন্দর জীবন হতে হবে, ন্যায়ের পথে পরিচালিত, এবং আমরা যা মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, সেই পথেই আমাদের হাঁটতে হবে। এটি হচ্ছে নীতিবিদ্যার শিক্ষা। তো নীতিবিদ্যা সক্রেটিসের এই যে জীবন দর্শন, এটাকেই অনেকেই নীতি শিক্ষার শুরু বলে অভিহিত করেছেন, যেগুলোর পরিচয় আমরা ক্লিটো, অ্যাপোলজি গ্রন্থে পাই। তো এখন আমরা নীতিবিদ্যা সম্পর্কে দুইজন বিখ্যাত নীতি দার্শনিকের যে আছে, দুইজন নীতি দার্শনিকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্পর্কে আমরা জানব। এখন এই দুইজন কে কে? এই দুইজন হচ্ছেন ম্যাকেনজি ও লিলি। ম্যাকেনজি এবং লিলি। আমি আশা করবো যে তোমরা সবাই, আমি খাতার উপরে যেগুলো এই যে হোয়াইট বোর্ডে যেগুলো লিখেছি সেগুলো সবাই কি করেছো? সবাই সুন্দর করে লিখে নিয়েছো খাতাতে। এখন আমরা নীতিবিদ্যা সম্পর্কে দুইজন যে দার্শনিকের সংজ্ঞা, এগুলো সম্পর্কে, ম্যাকেনজি এবং লিলির মত সম্পর্কে জানবো। ম্যাকেনজি হচ্ছেন নীতিবিদ্যার প্রখ্যাত একজন নীতি দার্শনিক। তো উনি কি বলেছেন? আচরণের ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা, আচরণের ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা, তাকে নীতিবিদ্যা বলা যায়। তাকে নীতিবিদ্যা বলা যায়। এই বিদ্যা আচরণ সম্পর্কীয় সাধারণ মতবাদ, এই বিদ্যা আচরণ সম্পর্কীয় সাধারণ মতবাদ এবং এই বিদ্যার ন্যায় বা অন্যায় ভালো মন্দের প্রবণতার পরিপ্রেক্ষিতে, মানুষের ক্রিয়াবলী আলোচনা করে। দেখো, নীতিবিদ্যা সম্পর্কে ম্যাকেনজি এবং লিলির মত সম্পর্কে আমরা জানবো। তো ম্যাকেনজি তার ম্যানুয়াল অফ এথিক্স, ম্যানুয়াল
ম্যানুয়াল অফ এথিক্স নামক গ্রন্থে ম্যানুয়াল নামক গ্রন্থে তিনি কি বলেছেন, যে ম্যাকেনজি বলেছেন আচরণের ন্যায় বা ভালো নিয়ে, আচরণের ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা তাকে নীতিবিদ্যা বলা যায়। এই বিদ্যা আচরণ সম্পর্কীয় সাধারণ মতবাদ এবং এই বিদ্যা ন্যায় বা অন্যায় ও ভালো বা মন্দের প্রবণতার পরিপ্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলী আলোচনা করে। দেখো এই সংজ্ঞাটাই কোন ধরনের আচরণের কি কি বিষয় নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা, ন্যায় বা ভালো নিয়ে আলোচনা করে। আমাদের আচরণের কোন দিকটা ন্যায়সঙ্গত, কোন দিকটা হচ্ছে ভালো, সেই সম্পর্কে আলোচনা করে। তাহলে আমাদের আচরণের কোন দিকটা ভালো এবং কোন দিকটা ন্যায় সঙ্গত সেটি নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেটি হচ্ছে নীতিবিদ্যা। এ বিদ্যা কি করে, আচরণ সম্পর্কীয় সাধারণ মতবাদ এবং এ বিদ্যা মানে আমাদের আচরণের কোন দিকগুলো ভালো, কোন দিকগুলো উচিত এবং কোন দিকগুলো ন্যায়সঙ্গত, কোন দিকগুলো ন্যায় অনুরূপ, এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করে। এবং এই বিদ্যা ন্যায়, অন্যায় ও ভালো বা মন্দ প্রবণতার পরিপ্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলী আলোচনা করে। এখন মানুষ তো বেঁচে থাকার তাগিদে, মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে কি করতে হবে, কাজ করতে হবে। প্রতি মুহূর্তে মানুষ কাজ করে, বিভিন্ন কার্যকলাপ সে করে থাকে, সম্পাদন করে থাকে। তাহলে এই মানুষের এই ভালো মন্দ এইসব ক্রিয়াবলীর যে দিকগুলোর এই ক্রিয়াবলীগুলো নিয়েই কিন্তু কি করে, নীতিবিদ্যার আলোচনা পরিচালিত হতে থাকে। কেননা নীতিবিদ্যা মানুষের যে ঐচ্ছিক আচরণগুলো আছে, এই আচরণগুলো কোন দিকটা ভালো, কোন দিকটা মন্দ, কোন দিকটা খারাপ, কোন দিকটা ভালো, কোন দিকটা উচিত, কোন দিকটা অনুচিত, এগুলো নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে। সেজন্য ম্যাকেনজি এখানে বলেছেন যে এই বিদ্যার ন্যায়, অন্যায়, ভালো বা মন্দ প্রবণতার পরিপ্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলী নিয়ে আলোচনা করে। তার সর্বসাকল্যে আমরা একটা কথাই কি বলতে পারি, নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের বিভিন্ন ধরনের যেসব কার্যাবলীগুলো ঐচ্ছিক আচরণের মাধ্যমে করে থাকে, সেইগুলোর ভালো মন্দ এই দিকগুলো বিবেচনা করে আলোচনা করে থাকে। আমরা তো ম্যাকেনজিটা জানলাম, এখন আমরা নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলি কি বলেছেন সেটা জানি। নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলি অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে বলেছেন, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী উইলিয়াম লিলি কি বলেছেন, উইলিয়াম লিলি বলেছেন নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণকে ন্যায় বা অন্যায়,
ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের পন্থায় উপায়ে বা দেখো এটা কোন গ্রন্থে বলেছেন? উইলিয়াম লিলি অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স। অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে পৃষ্ঠা 1 and 2, পেজ 1 and 2। দেখো উইলিয়াম লিলি কি বলেছেন? নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণকে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের উপায়ে বিচার করে। নীতিবিদ্যা তাহলে কি? লিলির মতে নীতিবিদ্যা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শ, আমরা জানি বিজ্ঞানে দুই ধরনের বিজ্ঞানের অস্তিত্ব আমরা পাই। বিজ্ঞান সম্পর্কে যারা আলোচনা করে, বিজ্ঞান যে আলোচনা করে সেই আলোচনার উপর ভিত্তি করে দুই ধরনের বিজ্ঞান পাই। একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান আর একটা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা কি সেটি আমি গত ক্লাসেই বলেছিলাম যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান একটা পরম আদর্শ বা একটা মানদণ্ডের নিরিখে কোনো কিছুকে মূল্যায়ন করে বা বিচার করে, সেই বিজ্ঞানটিকেই বলে হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখানে কিন্তু বিচার বিশ্লেষণই মূল কাজ। এখানে যে বিষয়টি দিকে খেয়াল রাখা হয় যে কোনো জিনিস বা কোনো ঘটনা কেমন ভাবে ঘটছে, সে বা কোনো বস্তুর স্বরূপ কি, সেইটি জাস্ট নিছকভাবে বর্ণনা করা, যেটা হচ্ছে আমরা জানি যে তোমার বিষয়নিষ্ঠ বিজ্ঞানের কাজ। কিন্তু এখানে আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা কি? এখানে জাস্ট একটা আদর্শের আলোকে কি করে নীতিবিদ্যার পরম আদর্শ, আমরা জানি সত্য, সুন্দর, মঙ্গল, এই তিনটি আদর্শকে সামনে রেখে নীতিবিদ্যা কি করে? সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে কি করে? মূল্যায়ন করে থাকে। যেহেতু এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং এই আচরণটা কি সত্য, সুন্দর, মঙ্গলের অনুযায়ী, এই আচরণ কি ন্যায়সঙ্গত না অন্যায়, এই আচরণটা কি ভালো না মন্দ বা অন্য কোনো উপায়ে বৈধ না অবৈধ, এইসব বিষয় এইভাবে নীতিবিদ্যা কি করে থাকে? বিচার করে থাকে। বিচার বিশ্লেষণই কিন্তু নীতিবিদ্যার কাজ। কি করে? আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার কাজকে সমাজে বসবাসকারী মানুষেরা যেসব আচরণ করে, সেই আচরণকে নীতিবিদ্যা একটা আদর্শ বা মানদণ্ডের নিরিখে প্রথমে কি করে? বিচার বিশ্লেষণ করে। কোন জিনিসটাকে বিচার বিশ্লেষণ করে? মানুষের আচরণকে বিচার বিশ্লেষণ করে। কিসের ভিত্তিতে? একটা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে। কোন আদর্শ বা মানদণ্ড? সত্য, সুন্দর, মঙ্গল, এগুলো হচ্ছে নীতিবিদ্যার পরম আদর্শ বা মানদণ্ড। এই মানদণ্ডের নিরিখে নীতিবিদ্যা এই যে সমাজে বসবাসকারী মানুষের আচরণ, এই আচরণের কি কি দিক নিয়ে আলোচনা করে? এই আচরণটা কি ভালো না এই আচরণটা কি মন্দ, এই আচরণটা কি ন্যায় না এই আচরণটি অন্যায়, এগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। আর এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সংজ্ঞাটি দিয়েছেন উইলিয়াম লিলি। কোন গ্রন্থে? উইলিয়াম লিলির বইটির নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স। কত পৃষ্ঠা? পৃষ্ঠা 1 এবং 2। তাহলে উইলিয়াম লিলির সংজ্ঞাটা কি ছিল? নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণকে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো ধরনের উপায়ে বিচার করে। তাহলে আমরা ম্যাকেনজি এবং লিলি এই দুইজন নীতি দার্শনিকের সংজ্ঞা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে নীতিবিদ্যা মানুষের আচরণের ভালোত্ব বা মন্দত্ব বিচার বিশ্লেষণ করে থাকে। ঠিক আছে, এখন আমরা এটা শিখে ফেললাম নীতিবিদ্যা সম্পর্কে।
তাহলে আমরা উইলিয়াম লিলি এবং ম্যাকেনজির নীতিবিদ্যা সম্পর্কিত যে সংজ্ঞা দুটি, এই সংজ্ঞা দুটি অবশ্যই তোমরা লিখে ফেলবে এবং পরীক্ষায় যদি নীতিবিদ্যার সংজ্ঞা আসে তাহলে এই দুইজন দার্শনিকের সংজ্ঞা তোমরা অনায়াসে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে। এখন আমরা একটু নীতিবিদ্যার একটা টার্ম ন্যায়। ন্যায় বলতে আসলে কি বুঝি? দেখো, ন্যায় বলতে বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকলেও ন্যায় বলতে আমরা বুঝি নিয়ম মাফিক। নিয়ম মাফিক ন্যায় বলতে আমরা বুঝি হচ্ছে নিয়ম মাফিক, মানে যে জিনিসটি যথাযথ নিয়মে সংগঠিত হয়েছে বা যে জিনিসটি যথার্থভাবে কি হয়েছে, যে সম্পাদিত হয়েছে নিয়ম সঙ্গতভাবে, তখন সেই জিনিসটাকে আমরা ন্যায় বলবো। আর যে জিনিসটি অনিয়মে হয়, যে জিনিসটিতে কোনো নিয়ম কানুনের বালাই নেই, সেটি তো আমরা কি বলবো, অন্যায় বলবো। তাহলে ন্যায় বলতে আমরা কি বুঝতে পারছি? ন্যায় বলতে আমরা বুঝতে পারছি যে ন্যায় হচ্ছে যখন কোনো নৈতিক নিয়ম বা মানদণ্ড অনুযায়ী কোনো কিছু সংগঠিত হবে তখন তাকে ন্যায় বলবো। কোনো নৈতিক নিয়ম বা জিনিস কোনো নৈতিক নিয়ম দ্বারা সংগঠিত হবে তখন তাকে আমরা ন্যায় বলবো। নিয়ম মাফিক, কেমন ধরনের নিয়ম মাফিক? নৈতিক নিয়ম মাফিক। এখন নীতিবিদ্যায় যে বিচার বিশ্লেষণ, নীতিবিদ্যাকে আমরা বলেছি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখন এই একটা আদর্শ, পরম আদর্শ, নীতিবিদ্যা একটা আদর্শের নিরিখে কি করে? নীতিবিদ্যা একটি আদর্শের নিরিখে তার নৈতিক আলোচনা করে থাকে, মানুষের আচরণের ভালো মন্দ নিয়ে আলোচনা করে। এখন এই আদর্শটা উদ্দেশ্য সাধনের উপরে গুরুত্ব আরোপ করেছে নীতি দার্শনিকরা। উদ্দেশ্য সাধনের উপর, আদর্শ মানুষের আচরণের ভালো মন্দ নির্ণয়ের ক্ষেত্রে উদ্দেশ্য সাধনের উপর নীতি দার্শনিকরা গুরুত্ব আরোপ করেছেন। এখন খেয়াল করো, এই উদ্দেশ্য সাধন বলতে আসলে কি বোঝাচ্ছে? যে মানুষের আচরণের যে দিকটি মানব কল্যাণ দ্বারা পরিচালিত হবে, মানব কল্যাণের উদ্দেশ্য দ্বারা পরিচালিত হবে, সেই আচরণটি ভালো বা ন্যায় সঙ্গত আচরণ। আর যে আচরণটি মানব কল্যাণ দ্বারা পরিচালিত হবে না তাকে কি বলবো আমরা? অন্যায় সঙ্গত আচরণ বা অন্যায়। ঠিক আছে? তাহলে এখানে যদিও নীতি দার্শনিকদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যায়, বিভিন্ন ধরনের মতবিরোধ আমরা দেখে থাকি, বিভিন্ন নৈতিক নিয়ম সম্পর্কে এক এক দার্শনিক এক এক ধরনের মতবাদ প্রদান করেন। মানুষের আচরণের বা কার্যকলাপ যখন বিচার বিবেচনা করা হয় তখন কোনো নীতি দার্শনিক এর আদর্শ নিরূপিত হয় উদ্দেশ্য দ্বারা, আবার কোনো নীতি দার্শনিকের মানুষের ক্রিয়ার ভালোত্ব মন্দত্ব নির্ণয়ের ক্ষেত্রে ফলাফল দ্বারা বিচার করে থাকেন, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো উদ্দেশ্য সাধনটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য একটি মতবাদ, যে মানুষের কার্যকলাপ যখনই একটা ভালো উদ্দেশ্য সাধনের দ্বারা পরিচালিত হবে, ভালো মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজ, পৃথিবী, রাষ্ট্রের কল্যাণের জন্য পরিচালিত হবে, সেই আচরণ অবশ্যই কি হবে? ন্যায়সঙ্গত আচরণ হবে, নৈতিক আচরণ হবে, নিয়ম মাফিক আচরণ হবে। কিন্তু আমার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে সেই আচরণকে কখনোই আমরা নৈতিক আচরণ হিসেবে গণ্য করতে পারবো না। আমাদের উদ্দেশ্য, যদি কেউ সমাজে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন, সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাস্তাঘাট, ঘরবাড়ি, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন, কেন? তার কি উদ্দেশ্য? কি? যে আমাদের রাষ্ট্রকে একটা মানে আবর্জনা মুক্ত একটা দেশ গড়ে তোলার লক্ষ্যে তার কাজটি, উদ্দেশ্য সাধনের জন্য তিনি কাজটি করছেন, তাহলে নিশ্চয়ই তার এই কাজটি ভালো হবে। বুঝেছ? সেজন্য আদর্শনিষ্ঠ বিজ্ঞান একটা পরম আদর্শ, মানব কল্যাণ, এই কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়। আর যখনই কোনো নৈতিক নিয়ম দ্বারা কোনো কার্যক্রম পরিচালিত হবে তাকে আমরা ন্যায় বলবো। তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস। এই ক্লাস থেকে তোমরা আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো শিখলে, যে কেন একটা
an unexamined life is not worth for living। এই উক্তিটি কে বলেছেন? এই উক্তিটি দিয়েছিলেন সক্রেটিস। তিনি নির্বিচারভাবে তার জীবন যাপন করতে চাননি। তিনি কেমন ধরনের জীবন যাপন করতে চেয়েছিলেন? তিনি একটা যুক্তিসম্মত বিচার বিশ্লেষণমূলক একটা জীবন তিনি লিড করতে চেয়েছিলেন, এবং এই কারণে তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ন্যায়ের পথে সবসময় থেকেছিলেন। নিজের বিশ্বাস এবং নিজের যে মতবাদ, নিজের যে দর্শন, এটিতে অবিচল ছিলেন। তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন। শত্রুপক্ষের কাছ থেকে শিকার অপেক্ষা তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন। এখানেই কিন্তু সক্রেটিসের যে জীবনের আমরা কি কখনো অন্যায়ের সাথে আপোষ করা, এই যে এখান থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাচ্ছি? যে অন্যায়ের সাথে আপোষ করা কখনোই ঠিক না। সবসময় আমাদেরকে কি করতে হবে? নীতির পথে, নিয়ম নীতি, ন্যায়ের পথে পরিচালিত হতে হবে। এই মূল শিক্ষাটা কিন্তু আমরা নীতিবিদ্যা থেকেই পাই। নীতিবিদ্যা থেকে আরো যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে যে সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই জিনিসটা সবসময় তোমরা মনে রাখবে, তাহলে জীবনে অনেক বড় হতে পারবে, অনেক ভালোভাবে শান্তির সাথে জীবন যাপন করতে পারবে। নীতিবিদ্যা পড়ো, নীতিবিদ্যা পড়লে তোমরা জীবনের অনেক অজানা প্রশ্ন, জীবন সম্পর্কে অনেক অজানা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো তোমাদের জন্য থাকছে আমাদের অফুরন্ত শুভকামনা এবং ভালোবাসা। মূলত এই ক্লাসটি আমাদের দর্শন বিভাগের সুযোগ্য চেয়ারম্যান স্যার অধ্যাপক খান শাহাবুদ্দিনের নির্দেশনায় নেওয়া হচ্ছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ সবাইকে।